যদি আমাদের কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই দিয়ে রাখবেন যাতে আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, আমরা অ্যাক্রোপলিসের পক্ষ থেকে আজকে হাজির হয়েছি খড়দহ দুর্গাধাম মন্দিরে। আমাদের সাথে আজকে আছেন আমাদের কল্যাণী মাতা, আছেন আচার্য শ্রী সঞ্জয় শাস্ত্রী মহারাজজি, আমাদের মধ্যে আছেন আপনাদের প্রিয় শ্রেয়াংশুদা, আর ক্যামেরাতে অবশ্যই আছেন সবার প্রিয় অরিন্দম। আমরা আজকে হাজির হয়েছি বিগত কয়েকদিন ধরে যে ধরনের কিছু উন্মাদনা সৃষ্টি হয়েছিল আমাদের পবিত্র গীতা পাঠকে কেন্দ্র করে, সেই সংক্রান্ত কিছু আলোচনার জন্য। প্রথমে আমরা মহারাজজির কাছে জানবো যে সেই দিন উনি উপস্থিত ছিলেন গীতা পাঠের দিন, সেখানে কিছু মানে এই প্যাটিসকে কেন্দ্র করে, চিকেন প্যাটিসকে কেন্দ্র করে যে ধরনের উত্তেজনা তৈরি হয়েছিল, তা সেই ব্যাপারটিকে মহারাজ কীরকম দৃষ্টিতে দেখছেন? নমস্কার। প্রথমেই আপনাদের এই চ্যানেলের সর্বাঙ্গীন শ্রীবৃদ্ধি কামনা করি। সেদিনকে 7ই ডিসেম্বর যে গীতা পাঠের 5 লক্ষ গীতা পাঠের যে আহ্বান বাংলার কিছু সাধু সন্তরা মিলেই সার্বিক জনমানুষে রেখেছিল, তার মধ্যে আমাদের সন্ত সমাজের আজকের শিরোভূষণ কার্তিক মহারাজ ওরফে স্বামী প্রদীপ্তানন্দজি, তিনি আমাদের সবার প্রতিনিধি হয়ে সমস্ত সাধু সন্তদের আহ্বানে এবং বিগত কিছু মাস ধরে সর্বহারা ভিখারি সন্ন্যাসীরা দরজায় দরজায় ভিক্ষা করে এত বড় একটা ধর্মীয় অনুষ্ঠান, যেখানে 5 লক্ষ মানুষ সমবেত স্বরে গীতা পাঠ করবে, এত বড় ধর্মীয় আয়োজন ইতিপূর্বে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কখনো হয়েছে বলে আমার জ্ঞানে অন্তত আমি জানি না। তো সেখানে সবটাই সুন্দরভাবে হয়েছে। একটা অপ্রত্যাশিত ঘটনা, যেটা কোনো কারণেই কাঙ্ক্ষিত ছিল না বা প্রত্যাশিত ছিল না। এবার ব্যাপার হচ্ছে যে কুরুক্ষেত্রের ময়দানে শুধু মানে পাণ্ডবরা থাকবে এটা তো হয় না, কৌরবরাও থাকবে, এটাই স্বাভাবিক। তো কিছু কৌরব যাদবপুর ইউনিভার্সিটি বা তাদের যারা মদতপুষ্ট বা তাদের যারা পৃষ্ঠপোষক। হ্যাঁ, মহারাজকে একটু থামাবো। আগের দিন একটা মানে ভিডিও এবং একটি যেটি এখনো কিছুদিন আগে চ্যানেলে ভাইরাল হচ্ছে, সেই মেয়েটি এবং আরও কিছু জনের বেশ কিছু আমরা পেয়েছি, স্ক্রিনশট পেয়েছি, যে তারা বলছে যে আগামী দিন ব্রিগেড ময়দানের মধ্যে কিন্তু গোমাংস এবং চিকেন এবং শুয়োর নানান ধরনের মাংস নিয়ে তারা হাজির থাকবে। এই যে আপনি যেটা বললেন যে যাদবপুর এবং সেই সংক্রান্ত নকশা, এটা মনে হচ্ছে না কোনো পূর্ব পরিকল্পিত ওই ব্যাপারটা? না, এটা তো একদম প্রি প্ল্যান। না হলে একটা গীতা পাঠের অনুষ্ঠান, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান, আপনি আজ পর্যন্ত কোনো দিন দেখেছেন যে কোনো জলসা, মেলাদুন্নবী বা কোনো রকম ইসলামিক যে অনুষ্ঠানগুলি হয় সেখানে কোনো দিন কোনো হিন্দু হকার, আচ্ছা হিন্দু মুসলিম আমি ছেড়েই দিলাম, কোনো দিন কেউ ওখানে মদের স্টল খুলেছে? হতেই তো পারতো, একটা কি বলে মকটেল আজকাল এইসব, ওরকম একটা স্টল কোনো দিন হয় না। মানে অদ্ভুত কিছু মাইন্ড সেট আপ আমাদের তৈরি করে দেওয়া হয়। যেমন একটা কমন কথা আছে, হাওয়াসকা পূজারি হিন্দিতে বলা হয়। তো পূজারি শুধু হাওয়াসকা হয় কেন? হাওয়াসকা মৌলভি কোনো দিন হয় না, তো হাওয়াসকা পাদ্রি কোনো দিন আমরা শুনি না, হাওয়াসকা পূজারি। আবার দেখবেন আগে, এখন একটু অনেকটা জাগরণ হচ্ছে, আগে আগে দেখা যেত যে পাদ্রি সাহেব ডাস্টবিন থেকে অনাথ বাচ্চা কুড়িয়ে আনছে আর ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, বিশ্বপিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনা এই শুধু। পাদ্রি সাহেব ডাস্টবিন থেকে বাচ্চা কুড়িয়ে এনে বড় করেছেন, অথচ হিন্দু সাধু সন্ন্যাসী সন্তরা তারা অন্যের খাবারে বিষ মেশাচ্ছেন। এরকম একটা চরিত্র সেট করা হয়। এটা একটা র্যাডিক্যাল গ্রুপ, যারা দেখুন আজকে ভারতবর্ষে কোনো দল টল নেই আমার বিশ্বাস হয় না। আমার মনে হয় সারা ভারতবর্ষের মেরুকরণটা খুব স্পষ্ট। একটা হচ্ছে ব্রেকিং ইন্ডিয়া, একটা হচ্ছে মেকিং ইন্ডিয়া, একটা হচ্ছে ভারত জোড়ো, একটা হচ্ছে ভারত তোড়ো, একটা হচ্ছে ধর্ম, একটা হচ্ছে অধর্ম। চিরকালই ধর্মের সঙ্গে অধর্মের কোনোদিন সহাবস্থান হয়নি। একটা হচ্ছে আসুরিক শক্তি,
একটা হচ্ছে দৈবী শক্তি। দৈবী শক্তির সঙ্গে আসুরি শক্তির সহাবস্থান হতে পারে না, পারে না, পারে না, কোনো কিছুর বিনিময় হতে পারে না, এটা পরীক্ষিত সত্য। আর রইল গীতা পাঠের অনুষ্ঠানের কথা, আবার ফিরে যাই কুরুক্ষেত্রের ময়দানে। তো আমরা সেদিন প্রত্যেকেই ছিলাম, মাতাজিও ছিলেন। মাতাজি বহু দীর্ঘদিনের হিন্দুত্বের একটা লড়াইয়ের সঙ্গী, বিভিন্ন জায়গায় বিভিন্ন সভামঞ্চে আমরা একসাথে কাজ করেছি। তো এই যে ঘটনাটা যেটা উপস্থাপন করা হচ্ছে, একজন গরিব প্যাটিস বিক্রেতা, গরিবের সংজ্ঞাটা কি আজকের দিনে, বিষয়টা সেখানে নয়। বিষয়টা হচ্ছে এই কিছু যাদবপুর মাইন্ডসেট আপ বালা টুকরে টুকরে গ্যাং, তারা এটাকে এস্টাবলিশ করতে চাইছে যে বাংলার সাধু সন্তরা এত বড় একটা ধর্মীয় আয়োজন, ধর্মীয় অনুষ্ঠান করলেন এবং সাকসেসফুলি। এবার সেখানে একটা কালনেমি তৈরি করতে হবে। তো ওই কালনেমি হচ্ছে এই প্যাটিস ঘটনা। এবার আমাদের সন্তান প্রতিম বা ভাতৃপ্রতিম সৌমিক, ছেলেটির একটা পা নেই, হ্যাঁ, এবং সে ক্যান্সারে আক্রান্ত। ছেলেটি আগের দিন থেকে ব্রিগেড মাঠে ছিল এবং পরের দিন তার শরীর অসুস্থ লাগে। ওখানে আমাদের মেডিকেল টিম ছিল, সেখানে ডাক্তার দেখায়, ডাক্তারবাবুরা তাকে মেডিসিন দেয় এবং মেডিসিন দেওয়ার পরে বলা হয় যে আপনি কিছু খেয়ে, সে সকাল থেকে উপবাস ব্রত ধারণ করেছেন, কিন্তু তাকে বলা হয় যে গীতা পাঠের পরে আপনি কিছু হালকা খেয়ে তবে মেডিসিন নেবেন। এবার সে ওখানে ওই ঘুরে প্যাটিস বিক্রি করছিল, তাকে বারবার জিজ্ঞাসা করে যে এটা নিরামিষ না আমিষ, ভেজ না নন ভেজ। সেই প্যাটিস বিক্রেতা কনফিডেন্টলি বলছে আমি নিজে বানাই, এটা সম্পূর্ণ ভেজ। এইবার সে যখন কিছুটা খেয়েছে তখন তার গালে কোনো কারণে মাংসের একটা টেস্ট তো পাওয়াই যায়, ওরকম একটা বুঝতে পেরে সে তখন প্যাটিসটা ভেঙে দেখায় যে ছোট ছোট মাংসের পিস। এবার যে কোনো মাংস ছোট ছোট পিস করলে সেটা মুরগির মাংস নাকি সেটা তো পরীক্ষিত, মানে পরীক্ষা সাপেক্ষ, সেটা পরীক্ষা কখনো হয়নি বা ওরকম ফরেন্সিক হয়নি, হওয়া উচিত ছিল। হ্যাঁ, কিন্তু আমার কাছে কথা হচ্ছে এই যে 5 লক্ষ বা তার 6 লক্ষ মানুষ, প্রায় আনুমানিক 5 লক্ষের অধিক, কারণ আমরা গীতা যে দিয়েছি আমাদের তাতে আনুমানিক 5 লক্ষের অধিক। তো এতগুলো আস্থাশীল মানুষ, সেখানে বিভিন্ন ধর্মীয় সংগঠনের, যেমন বৈষ্ণব পন্থার, আমি নিজে বৈষ্ণব পন্থায় আশ্রিত, তো এরকম বৈষ্ণব পন্থার সন্ন্যাসীরা বা ভক্তরা, তাদের ডিভোটিস, যেমন ইসকন আছে, গৌরীয় মঠ আছে, নবদ্বীপ থেকে হাজারে হাজারে মানুষ এসেছেন, যারা প্রসাদ ভোজী, যারা সাত্বিক ভোজন করাতে আস্থা রাখেন, তাদের আস্থার সঙ্গে সরাসরি এরকম ছেলে খেলা, এইটা নিন্দনীয়। একদমই। এখানে আমরা একটা স্ক্রিনশট পাচ্ছি, কিছুজন বলছে যারা ওই গরিব প্যাটিসওয়ালার পক্ষে বলছিল, তারা বলছিল যে উনি তো 20 বছর ধরে প্যাটিস বিক্রি করে এবং উনি গেছেন, তো কি হয়েছে, মানে হতেই পারে যে উনি গেছেন, যে খাবে খাওয়ার ধর্ম হয় না, যে খাবে খাবে, না খাবে না খাবে। তো সেখান থেকে একটা স্ক্রিনশট ভাইরাল হয়েছিল, একজন ভদ্রলোক লিখছে যে যেখানে গীতা পাঠের জন্য আমরা বসেছিলাম, ফেসবুকে লিখছেন, উনি সেখানে ঢুকে চিকেন প্যাটিস বিক্রি করছিল। তারপর আমরা ওনাকে ডেকে বুঝিয়ে বলি যে ভাই, গীতা পাঠে আমরা এসেছি খুব শুদ্ধভাবে এবং এই দিনের জন্য সাত্ত্বিক, যেটা আপনি বললেন, সাত্ত্বিক ভোজন করে, এমনকি অনেকে পূর্ণ উপবাস করে আছেন গীতা পাঠের জন্য, তাই আপনি এখানে বিক্রি না করে দয়া করে এই স্থানের বাইরে গিয়ে মাঠের অন্য প্রান্তে বিক্রি করুন। সেই স্থান সে ছাড়লো, কিন্তু আবার কিছুক্ষণ পরে ফিরে এলো, এসে সেই গীতা পাঠের জায়গায় আবার বিক্রি করছে। তাহলে এটা কি মনে হয় না যে এটা কোনো অভিসন্ধি? কারণ সে তো 7 দিন আগে তারা পবিত্র গীতাপাঠ, যা 10 দিন আগে থেকে আমাদের ধরুন ব্রিগেডে তার সমাবেশ হবে বলে একটা করা হয়েছে, সেখানে উনিও জানেন। আমরা যদি মুসলিম ধর্মাবলম্বীদের কোনো প্রোগ্রাম দেখি, তাদেরও আমরা জানি যে তাদের 10 দিন আগে 8 দিন আগে আমরা জেনে যাচ্ছি, তা আমরা জানি তাদের ধর্মে কোনটা নিষেধ কোনটা নিষেধ নয়। তা সেই ছেলেটি জানছে যেখানে বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষরা আছে, তাকে সেখানকার ছেলেরা বোঝাচ্ছে যে দাদা চিকেন খাওয়া যাবে না, এটা আমাদের, তারপর সে ফিরে আসছে।
আবার চিকেন বিক্রি করতে যাচ্ছে। তাই এখানেই তো প্রশ্ন, তাহলে এটা নিশ্চয়ই তাহলে অভিসন্ধিমূলক। না, অভিসন্ধিমূলক তো অবশ্যই, অভিসন্ধিমূলক, এতে কোথাও কোনো সন্দেহ নেই। তা যদি না হতো তাহলে আমাদের একজন বাংলার দণ্ডমুণ্ডের কর্ত্রী, তিনি সর্বময় কর্ত্রী, তিনি কৃষ্ণনগরের সভামঞ্চ থেকে, রাজনৈতিক সভামঞ্চ থেকে বলছে আমি 3 জনকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। হোয়াট ডু ইউ মিন? অ্যারেস্ট করিয়ে দিয়েছি? একজন সিপিএমের উঠতি নবসূর্য, তিনি ঝাঁপিয়ে পড়ে মামলা করলেন, অতি সক্রিয়তা একজন প্যাটিস বিক্রেতার সপক্ষে। অথচ যখন মুর্শিদাবাদে, অদ্ভুত ব্যাপার, মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হলেন জিহাদিদের দ্বারায়। অত দূর যেতে হবে না, আপনার শ্রীভূমিতে ক্লিপিংটা দেখেছেন, একজন বেলুন বিক্রেতাকে সে লাথি মেরে তার পসরা ফেলে দেওয়া হচ্ছে। ওটা শ্রীভূমির পুজো না? ওই তো অনেকটা সেই ছোটবেলা একটা উপন্যাস পড়েছিলাম, হুড্রপ সাহেবের চটি জুতো। মানে একজন প্রাচীন পণ্ডিত খড়ম পরে সাহেবের অফিসে গেছে, বলছে খড়ম এলাও না, বুট এলাও। কেন না, ওটা বুট, হুড্রপ সাহেবের চটি জুতো উপন্যাসটার নাম। মানে আমি মরালটা বললাম। তো ব্যাপারটা অনেকটা ওই রকম। কিছুদিন আগে আপনারা দেখেছেন শ্রীভূমির পুজোতে বেলুন বিক্রেতা, সে কোনো খাবার নয়, খাবারে কন্ট্রোভার্সি থাকতে পারে, বেলুনে তো কোনো কন্ট্রোভার্সি নেই, না, বেলুন বিক্রেতার পসরা ফেলে দিচ্ছে। দুর্গাপুজোর সময় একজন ফুচকাওয়ালাকে মনে পড়ছে, তাহলে সেই একদম ইয়ের থেকে তাকে লাথি মেরে তার ফুচকা। তো আমরা সেক্ষেত্রে কিন্তু অত সক্রিয়তা, যারা শ্রমিক দরদি, যারা মেহনতি মানুষের কথা বলেন, অথচ নিজের ছেলেদেরকে, বাচ্চাদেরকে বিদেশে পড়ান, হ্যাঁ, যারা এতকাল গান শুনিয়েছেন, হেই সামালো মান হো, কাস্তে কোদাল শান হো, কি যেন, আট দেব না, আট দেব না, রক্ত দেব না ধান, মোদের প্রাণ হো, এসব গণসঙ্গীত আমরা শুনেছি ছেলেবেলায়। হ্যাঁ, শিল্প সংগ্রামের পল, রোস্তম, এসব বলে টোলে বেড়ান আর কি, কাঁধে ঝোলা ব্যাগ নিয়ে। তাদেরকে বলি, বাবা, তোমাদের কোনো বাদের কাঁধে ভর করে কিন্তু ভারতের স্বাধীনতা আসেনি। ভারতবর্ষের স্বাধীনতা এসেছিল যোগের কাঁধে ভর করে, যোগের আদর্শে অনুপ্রাণিত হয়ে। ভারতবর্ষের বিপ্লবীদের পকেট সার্চ করলে শ্রীমদ্ ভাগবত গীতা পাওয়া যেত। কোনো লেলিন ভাত কাঁধে ঝোলা ব্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে কিন্তু ভারতের স্বাধীনতা আসেনি। ক্ষুদিরাম বসু ইয়ের সময়, ফাঁসির সময় বলছেন, কানাইলাল দত্তের ফাঁসির অর্ডার হয়েছে, নাক ডেকে ঘুমোচ্ছেন। যখন জল্লাদ নিতে এসছে বলছে একটু দাঁড়িয়ে যান, আমার আর 7টা পাতা পড়া বাকি আছে। মাস্টারদা সূর্য সেন। কারণ নেতাজি সুভাষচন্দ্র সবচেয়ে বড় কথা বাড়ি ঘিরে নিয়েছেন। সেই সময় পালাচ্ছেন, রাসবিহারী বসু সম্ভবত গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছেন ওনাকে বের করে, সম্ভবত আত্মসহায়ক ছিলেন। তো বলছে এই বিষম পরিস্থিতি, নেতাজি গাড়ির দরজা খুলে আবার নেমে আসছেন, বলছে এই বিষম পরিস্থিতি, চারিদিকে ঘেরা টোপে পড়ে যাবেন আপনি। বলছে দাঁড়া, আমার একটা ছোট্ট কাজ আছে। দিয়ে ঘর থেকে আবার কিছু একটা নিয়ে বলছে আপনি কি এমন ফেলে এসছেন? বলছে আমার চিরকালের সঙ্গী জপের মালা, আমার নিত্য পাঠের গীতা বইটা ফেলে এসেছিলাম গো, আমি সেটা নিতে আবার এই বিষম পরিস্থিতিতেও আমি গেছি। তো এই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র। হ্যাঁ, যারা গীতা পড়ার চাইতে ফুটবল খেলা ভালো এসব বলে টোলে বেড়ান আর কি, তারা গীতাটা কোনোদিন পড়েছেন? পড়েননি। আসলে স্বামীজি বলতে চেয়েছেন বলবীর্যবান হওয়ার কথা, কারণ তোমার শারীরিক সক্ষমতা থাকলে তবেই তুমি ভালো কিছু করতে পারবে। এই চিন্তাভাবনা থেকে স্বামীজি বলেছিলেন যে গীতা পড়া আর ফুটবল খেলা। কিন্তু এটাকে ভাষণটাকে কেটে দেওয়া হয়, তারপরে উনি বললেন যে গীতা পাঠ করবে, কিন্তু সেই পাঠটাকে কেটে দিচ্ছে, ওইটুকুটাকে ওরা। তো এগুলো আছে কিছু কিছু ন্যারেটিভ সেট করা। এবং বাঙালি হিন্দুকে এই যে নিরপেক্ষতা নামক জ্বর, ভাইরাস জ্বর আর কি, এই ধর্ম নিরপেক্ষতা সর্বোপরি কথা হচ্ছে। ধর্ম নিরপেক্ষ বলে কোনো ওয়ার্ড হয় না, কোনো মানে বাংলা শব্দ কল্পদ্রুম আপনি ঘাটুন, ধর্ম নিরপেক্ষতা বলে যদি নিরপেক্ষতা শব্দটাতে আসেন, এই জায়গাটা আমার আপত্তি আছে। কারণ ধর্ম নিরপেক্ষ বলে কোনো শব্দ হয় না, প্রথম কথা, শব্দবন্ধে নেই। দ্বিতীয় কথা হচ্ছে নিরপেক্ষ মানে হচ্ছে যিনি জগতে কোনো কিছুর অপেক্ষা করেন না, নির্যুক্ত অপেক্ষ। আমরা বলতে পারি আমরা নিরপেক্ষ, আমরা কোনো কিছুর অপেক্ষা না করে এক কাপড়ে
নিজের হাতে নিজের শ্রাদ্ধ করে তবে এই পথে এসেছি। তো নিরপেক্ষ শব্দের মানেই হচ্ছে পরম ধার্মিক হওয়া, হ্যাঁ, সর্বত্যাগী হওয়া। আর রইল ধর্ম নিরপেক্ষ, তাহলে আগে ধর্ম বুঝতে হবে। ধর্ম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে দ্রি ধাতু মন প্রত্যয় ইতি ধর্ম। তো ধর্ম নিরপেক্ষ বলে কিছু হয় না, জীবকুল মাত্রই তার স্বতন্ত্র ধর্ম আছে। তো সে ধর্ম নিরপেক্ষ মানে সে ধর্মচ্যুত হয়ে যাওয়া। আজকে ধর্ম নিরপেক্ষতার নামে বাঙালি হিন্দুর নিজস্ব যে ধর্মবোধ, সেখান থেকে তাদেরকে চ্যুত করার একটা খুব গহন ষড়যন্ত্র চলছে, খুব ঠান্ডা মাথায়। এটা বাঙালি হিন্দুদেরকে বুঝতে হবে। আর খাদ্য বাঙালি হিন্দু মাছে ভাতে বাঙালি, এ কথাটা আমরা সবাই জানি। আমাদের বাংলার ভুরি ভুরি সাধক, ভুরি এক আধজন না, মাছ টাছ খেয়ে সিদ্ধিলাভ করেছেন বহাল তবিয়তে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার শেষ জীবনে পাতলা শিঙি মাছের ঝোল আর ভাত, সারদা মা নিজে গলা ভাত, গলায় ক্যান্সার ছিলেন ঠাকুরের, তো পাতলা শিঙি মাছের ঝোল আর গলা ভাত সারদা মা নিজে নহবতখানার ঘরে রান্না করে দিতেন, ঠাকুর তাই খেতেন। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ পাঁঠার মাংস খেতেন। স্বামীজির দেহ রাখার দিন, হ্যাঁ, দেহ রাখার দিন 18টা ইলিশ মাছ কিনেছেন গঙ্গার থেকে, মাঝিদের থেকে কিনে। ইলিশের যত রকম রেসিপি হয়, হ্যাঁ, ইলিশের যত রকম রেসিপি, ইলিশ ভাপে, সর্ষে ইলিশ, সবাইকে নেমন্তন্ন করেছেন, সব সাধুদের নিয়ে খেয়েছেন, তারপরে দেহ রেখেছেন। তো এটা খাদ্যটা হচ্ছে ভৌগোলিক কারণে হয়, এর সঙ্গে ধর্মের কোথাও কোনো সম্পর্ক নেই। উত্তর ভারতে পুকুর নদী নালা কম, মিষ্টি জলের মাছের যোগানও কম, যার জন্য উত্তর ভারতের মানুষ মাছ মাংস খান না স্বভাবত। ধরুন আমাদের বাংলার যে ওয়েদার, তাতে যদি এখন জোয়ার বাজরা রুটি খাইয়ে দেয় আমায় কেউ, আমার পেট ছেড়ে দেবে। ইডলি খাইয়ে দেয়, আমি বেশি দিন টানতে পারবো না। তো খাদ্যাভ্যাসটা হয় ভৌগোলিক কারণে। আমাদের স্মৃতিশাস্ত্রে পরিষ্কার বলা আছে, রঘুনন্দন স্মৃতি আপনি পড়ে দেখবেন, অষ্টাবিংশতি তত্ত্বম রঘুনন্দনের, যে সেখানে বলছে দক্ষিণে মাতুলে কন্যা বঙ্গে সুমৎস্য ভোজনম। একদম আমি কোড আনকোড বলে দিচ্ছি, দক্ষিণে মাতুলে কন্যা বঙ্গে সুমৎস্য ভোজনম। বাংলায় মৎস্য ভোজনটা হচ্ছে একটা রীতি। আমাদের গ্রাম বাংলায় এখনও বহু গৃহস্থ বাড়ি আছে যাদের মাছ ছাড়া কোনো শুভ কাজ হয় না, হ্যাঁ, বা পুজোতে আঁশ ভোগ হয়, মাছ ভোগ হয়, বহু শক্তি মন্দির আছে। তো কি করবেন আপনি, বাদ দিতে পারবেন? হয় না, এগুলো বোকা চিন্তাভাবনা। তাদের কোনো পড়াশোনা নেই, খালি হই করতে রাস্তায় নেমে যায়, ওই মানে অন্তর্বাস পরে ওই যাদবপুরে ওগুলো। এরা আসলে এদের আমার মনে হয় ডিএনএ নিয়ে কোনো সমস্যা আছে, হয়তো আমার শব্দটা রূঢ় হলেও পরীক্ষিত সত্য, মানে এদের ডিএনএগত কোনো সমস্যা আছে। আচ্ছা, মহারাজকে আমরা আবার একটা অন্য প্রশ্নে আনবো। আমরা একটুখানি মায়ের কাছে একটু কিছু জানতে চাইছি, যে কিছুক্ষণ আগে শ্রেয়াংশুদার সঙ্গে আলোচনা চলছিল, যে দাদা বলছিলেন যে আমাদের আমিষ নিরামিষের এই যে আজকে একটা ইয়ে করা হচ্ছে, একটা ন্যারেটিভ বিল্ডিং করা হচ্ছে আর কি, যে কোনো বর্তমান পরিস্থিতির বিচারে হয়তো মানে মানুষের আমিষ নিরামিষ এই খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, মানুষকে নিরামিষ খেতে হবে। কিন্তু নিরামিষ খাওয়ার যে ব্যাপারটা, এটা তো এক একটা সম্প্রদায়ভুক্ত বা কিছু মানুষের যার যার রুচির ব্যাপার। তা আমরাও দেখেছি যে হরিনাম সংকীর্তন, শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রেয়াংশুদা ভালো বলতে পারবেন, তা সেখানে তো আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি আমাদের প্রথম সাম্যবাদীর জনক যাকে বলা হয় আর কি, এবং তেজোদ্দীপ্ত পুরুষ, তা তিনিও তো নিরামিষ ভোজন করতেন। তা তিনি কি কাজীকে পেটাতে যাননি? সেখানেও তো তার সেই হরিনাম সংকীর্তন বন্ধ করে দেওয়ার রীতি কাজী শুরু করেছিল। তারপরে নিষিদ্ধ মাংস যারা সংকীর্তন করতো তাদের সামনে ফেলে দেওয়া হতো। এই অভিসন্ধিটা কিন্তু আমরা সেই একটা পুরনো ধাঁচের দেখে আসছি। তা সেটাকে সুমনদা কীভাবে দেখছেন, আর সেই ব্যাপারটা একটু মায়ের কাছে কিভাবে আপনি পরিবেশন করবেন বা মা কীভাবে বলবে, সেটা একটা আমাদের একটু জানার বিষয়। আমার মনে হয় এই বিষয়টা আমাদের সাধ্বী কল্যাণী মাতাই বলুক, আমি তারপরে সেটাই কন্টিনিউ করবো, কারণ যেহেতু তিনি একজন আমাদের সাধ্বী এবং ধর্মীয় ইয়ে, ওনার দৃষ্টিভঙ্গিটা আগে দেখা যাক, তারপরে আমি একটা সামাজিক এবং ঐতিহাসিকভাবে আমি দেখবো। আচ্ছা, আপনি আগে শুরু করুন, বলুন কী দৃষ্টিভঙ্গিতে দেখছেন। নমস্কার, আপনারা আজ আমাকে এই চ্যানেলের মাধ্যমে আমার বিচার জানবার যে
জায়গাটা দিয়েছেন বা আমি আমার জায়গাগুলো রাখতে পারবো, আমার যে চিন্তাভাবনা, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। এই আমিষ আর নিরামিষ একটা খুব কন্ট্রোভার্সিয়াল ওয়ার্ড, কারণ এক চোখে যদি আমরা দেখি এখানে বলা হয় আমিষ মানে ননভেজ। ননভেজ কারণ ওইখানে রক্ত থেকে রিলেটেড কিছু জিনিস থাকে, রক্ত দেখা মানে সেটা হচ্ছে আমিষ। আর নিরামিষ মানে যেখানে আমরা লাল রং বা রক্ত দেখছি না। এবার যেটা আমার অনুভূতি, আমার সাধনার স্তরে, পৃথিবীতে নিরামিষ বলে কোনো জিনিসই এক্সিস্ট করে না, সবই আমিষ। কারণ প্রথমত আমি আমার শরীর থেকে যদি শুরু করি, শরীর তৈরি হয় কফ পিত্তর বাত থেকে, তার সাথে হয় রক্ত মজ্জা, তার উপরে কভার হচ্ছে এই মাংসটা। আজ যদি আমার শরীরে কোথাও যদি ভাবুন কোনো মানে ইয়ে হয়ে গেল, ঘা হয়ে গেল বা ফোড়া হয়ে গেল, সেটাকে যদি আমি ট্রিটমেন্ট না করি তাহলে সেই জায়গায় কি হবে? পোকা হবে। পোকা হলে সেই পোকাটা তো বাইরে থেকে আসছে না, আমার শরীরের ভিতর থেকে আসছে। তাহলে আমার শরীরে যেহেতু রক্ত আছে, সেই পোকাটা আমি চোখে দেখতে পাচ্ছি, তার মানে এটা তো আমিষ। তাহলে এই শরীরে যেটা ভক্ষণ করবে সেটা নিরামিষ কী করে হবে? এই ওয়ার্ডের কিন্তু কোনো এক্সিস্টেন্স নেই, আমরা আমাদের সুবিধার মতন বানিয়ে দিয়েছি। আমি যদি কোনো গাছের ফল পাড়ছি, তাহলে ফলটাকে যখন পাড়ছি সেখান থেকে একটা লিকুইড বেরোয়, সাদা রঙের লিকুইড। ওই লিকুইডটা কিন্তু সেই গাছ, যাকে আমরা গাছ বলে সংজ্ঞা দিচ্ছি, সেই গাছেরই কিন্তু রক্ত। আমরা সেটাকে কিন্তু দেখতে পারি না, ও কারণ ও বলতে পারে না। এই নিরামিষ আর আমিষের কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্টে এটা টোটালি মানে আমরা যদি বোঝানোর চেষ্টা করি, আমি যদি ব্যক্তিগতভাবে বলি, তাহলে এইগুলো টোটালি হচ্ছে একই কথা, জিওগ্রাফিক্যাল কন্ডিশনের উপর ডিপেন্ড করে। আর আমাদের এই জায়গাটাকে ছেড়ে উঠতে হয়, কারণ আপনার শরীর কীটাকে ডাইজেস্ট করতে পারবে। আমাদের 5টা জিনিস থেকে শরীরটা নির্মিত, পঞ্চতত্ত্ব সে শরীর বানা হুয়া হ্যায়। তাহলে ওই পঞ্চতত্ত্বের মধ্যে আপনার শরীর কীটাকে গ্রহণ করছে, তার উপরে আপনার শরীর যদি ছোটোবেলা থেকে আপনাকে এক ধরনের খাদ্য পদার্থ দেওয়া হয়, তাহলে আপনি কিন্তু অন্য জায়গার খাবারটা নিতে পারবেন না, কারণ ডাইজেস্টিভ সিস্টেম আপনাকে অ্যালাউ করবে না। এক্সাম্পল হচ্ছে, আমার আশ্রমে একটা ছোটো ভৈরব আছে। ওই ভৈরবকে ছোটোবেলা থেকে যেহেতু দুধ ভাত দিয়ে এসেছি, ওকে দুধ ভাত দই ভাত দেন, ও খাবে, কিন্তু ওর সামনে আপনি মাংস রেখে দেন, খাবে না, কারণ ওর সিস্টেমটা ওইভাবে তৈরি হয়ে গেছে। এটা টোটালি হচ্ছে আপনি আপনার সিস্টেমকে কীভাবে বানাচ্ছে। আধ্যাত্মিক জগতে হয়তো লোকেরা আমার সাথে একমত নাও হতে পারে, কিন্তু এইটা আমার সাধনার উপলব্ধি, যেটা আমি আপনাদেরকে বলছি। কারণ প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে আমরা কার উপরে বেস করে এটাকে ডিস্টিংগুইশ করছি, ঠিক আছে? এইবার আমি যদি চলে যাই দূর প্রান্তে, পোলারাইজ জোনে কোথাও চলে যাই, লোকে ইগলুতে থাকে, ওইখানে ওদের ওখানে ভেজিটেবলস নেই, ওদের কাছে অপশান নেই, তাহলে ওরা ওইখানে কী খাবে? তাহলে ওদেরকে আমি বলবো ওরা আমিষভোজী, কারণ ওইখানে ফুড অ্যাভেলেবিলিটিটা কেমন ওর উপরে ডিপেন্ড করে কিন্তু তাকে খেতে হবে, কারণ ওর শরীরটাকে বাঁচাতে হবে। মেন হচ্ছে এক্সিস্টেন্স অফ ইউর সেলফ অ্যান্ড এক্সিস্টেন্স অফ ইউর বডি, তার জন্য আপনাকে স্ট্রাগল করতে হবে। এবার আপনি রাজপ্রাসাদে থাকছেন, আপনার কাছে সেভারাল অপশনস আছে, আপনি ওইখানে যা চাইবেন তাই খাবেন, ভেজ আর ননভেজ আলাদা। আমরা বলেছি মসুর ডাল ননভেজ, কারণ তার কালার, তার শরীরের সাথে রিয়াকশানটা কী হবে। আমরা বলছি রসুন পেঁয়াজ কিন্তু ননভেজ, কিন্তু আদৌ কি রসুন আর পেঁয়াজ ননভেজ? এটা বোঝার জিনিস আছে। আয়ুর্বেদ শাস্ত্রে রসুনকে মর্তের অমৃত বলা হয়েছে। তাহলে যখন আপনার শরীরের দরকার নিজেকে বাঁচানোর জন্যে, তখন আপনি এটা দেখবেন না যে রসুনটা আমিষ না নিরামিষ। শরীরকে ঠিক করবার জন্য আপনি কিন্তু তখন সেটা গ্রহণ করবেন। তাহলে আমাকে যখন অ্যানালাইসিস করতে হবে, ফার্স্ট আমাকে নিজেকে স্ব अध्याय করে आत्मा का अध्ययन अध्यात्म से जोड़ करके आपको बात करना चाहिए। यू पर्सन मस्ट बी साइंटिफिक एंड वेरी लॉजिकल टू व्हाट ही सेज, ও কি বলছে, ও কি বলতে চাইছে, তার উপরে ভিত্তি করে কিন্তু আপনি নিজেকে ডিফাইন করতে পারবেন। এইটা হচ্ছে অপরচুনিস্টদের ওয়ার্ড, যে আমি এইটাকে নিয়ে ওকে এইভাবে বোঝাবো। আরে মানুষ কি বিভ্রান্তির মধ্যে না রেখে ওকে বলো ভাই তুমি খেতে চাইছো, তুমি বেশি করে খাও। আমি এখন রিসেন্টলি দিল্লিতে একটা কনফারেন্সে গিয়েছিলাম, ওইখানে একজন বিশাল বড় সাধকের কথা উঠেছিল। উনি বলছেন একবার ওনার ইচ্ছে হলো যে আমি খিচুড়ি খাবো। উনি খেতেন না, বে টাইমে খেতেন না, খেয়ে উঠেছেন, আবার ওনার ইচ্ছে হলো আমি খিচুড়ি খাবো। উনি তখন বলছেন এই জীব তুই সংযত না কেন, তোর এখনই তোকে খেতে দিলাম, আবার তোর খাবার লাগবে।
উনি কী করলেন, এক হাঁড়ি খিচুড়ি বানালেন আর গরম গরম খিচুড়ি নিয়ে মুখে দিচ্ছেন, অথচ ওনার মুখটা পুড়ে গেল, ভিতরে পাইপ পুড়েছে, তাও বলছে আমি তোকে, এটাই তোর পানিশমেন্ট। কারণ নিজেকে কন্ট্রোল করতে হবে, সংযম। তাহলে উনি যখন খেতেই থাকছেন, তারপরে ওনার লাস্টে কি হলো, উনি খিচুড়ি খাওয়া ছেড়ে দিলেন, কারণ ওইটার মনটা ওর অতিরিক্ত পেয়ে গেছে, তো তার জন্য আর ওর উপরে চাহিদা নেই। তাহলে কাউকে আটকে আমরা কোনো দিন নিরামিষ আর আমিষ করাতে পারবো না। ওর মনের যতদিন রুচি, তাকে মন খুলে খেতে দাও, কারণ সেটা তার বডির ডিমান্ড যেদিন ফুলফিল হয়ে যাবে যে কোনো জিনিসে, বডি নিজে নিজে সেটাকে ছেড়ে দেবে। একদম। এইটা হচ্ছে আমার বক্তব্য। আর একটা কথা, এই যে আপনারা বিভিন্ন জায়গায় মানে যান, বিভিন্ন কনফারেন্স করেন, বা এই যে লক্ষ্যকণ থেকে গীতা পাঠের মধ্যে আপনারাও আয়োজকের মধ্যে ছিলেন, এই যে ধরুন একটা ন্যারেটিভ উঠছে যে আপনারা উত্তর ভারত এবং পূর্ব মানে আমাদের যে ইউপি, বিহার, এখানের যে খাদ্যাভ্যাস আর কি, যে ম্যাক্সিমাম মানুষ ওখানে নিরামিষ খায়, তা সেইটা নাকি আপনারা পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় যেখানে বাঙালি মাছে ভাত, সেখানে নাকি আপনারা খাদ্যাভ্যাসের পরিবর্তন করে দেবেন। এখানে আপনারা নাকি এখানে মানুষকে বলবেন যে মাছ ভাত খাওয়া যাবে না, মাংস ভাত খাওয়া যাবে না, এখন থেকে নিরামিষ ভোজন করতে হবে। এই ধরনের কনসেপ্ট বিভিন্নভাবে হচ্ছে আর কি, চলছে মার্কেটে। তো এটাকে আপনারা কীভাবে দেখছেন? দেখুন, এটা তো একটা বেসলেস আর ওয়েক কথা। এই কথার কোনো মানে আমার মনে হয় না এই কথাটা কোনো চর্চার বিষয়। কারণ আমাদের ইন্ডিয়ার যদি ম্যাপটা আমরা দেখি, তাহলে ইন্ডিয়ার ভৌগোলিক হিসাব বলে ও যত কোস্টাল রিজিয়নস আছে ওইখানে কিন্তু মাছটাই পাওয়াটা স্বাভাবিক। আর যেহেতু যেই জিনিসটার অ্যাভেলেবিলিটি আপনার কাছে আছে, আপনি সেই জিনিসটাকে আগে ভোগ করবেন। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু ওই প্রান্তের খাওয়ার যে জিনিসগুলো আমরা কিন্তু উত্তরে পাচ্ছি না, তাহলে অবভিয়াস আছে ওরা জানে না মাছ কী, ওইখানে ওরা পাবেও না। আর কোস্টাল রিজনসে যদি এরা মাছ না খায়, তাহলে কিন্তু ইকোসিস্টেমটার ইমব্যালেন্স হয়ে যাবে, নেচার ডিস্টার্ব হবে। তখন ওই নেচারটাকে এইভাবেও কিন্তু কন্ট্রোল হয়। যে কোনো জিনিসকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি, তখন মাছ অতিরিক্ত হয়ে গেলে কি হবে? এটা হবেই। কারণ যে সেলার্সরা যাচ্ছে এইখান থেকে, আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট হয়ে ইকোনমিক সিস্টেমটাও এখান থেকে স্ট্রং হচ্ছে, এইখান থেকে আমরা বাইরে পাঠাচ্ছি, কারণ ওর ভিতরে প্রোটিন আছে। ওর যে কড লিভার অয়েল যেগুলো আমরা ইউজ করছি, ওই তেলগুলো কিন্তু বাচ্চাদের পক্ষে ভালো। মানে আলাদা আলাদাভাবে এটাকে সিস্টেমটাকে আমরা ইউজ করছি, আর এতে নেচারটা কিন্তু নিজেকে ব্যালেন্স করে রেখেছে। এইবার যখন ওইখানকার লোকরা এইখানে আসছে, তারা কি খাচ্ছে না? না এইখানকার লোকরা যখন ওইখানে যাচ্ছে, ওখানে মাছ না পেলে তারা খাচ্ছে না, তখন তারা আমিষ হয়ে যাচ্ছে, তারা নিরামিষ হয়ে যাচ্ছে। ডেফিনেশন তো এইভাবেই হয়। যখন ওইখানকার লোকেরা এখানে কাজ করছে, ওরা হয়তো ভালো করে হোক অজান্তে হোক, যে বাই চান্স কোনদিন খেয়ে নিল, তাহলে ওরা কি ওইখানে গিয়ে বলছে যে আমরা মাছ খেয়েছি? ওরা বলছে না, কারণ নিজেদের মধ্যে একটা সংকোচবোধও থাকে, আমরা খেয়ে নিয়েছি, পাপ হয়ে গেছে। কিন্তু এই পাপ আর পুণ্যে বলেও কিন্তু, আমাকে ক্ষমা করবেন কারণ আমি খুব স্ট্রেট কথা বলছি, এটাকে আদারওয়াইজও নেবেন না, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, যেটা আমি বলছি বা যেটা আমার সাধনার উপলব্ধি। এই পাপ আর পুণ্যের মধ্যে আমরা মানুষকে মেন্টালি ব্লক করে দিয়েছি। এই ব্লকেজটাকে ছাড়ানোটা হচ্ছে মেন। যদি ওই মেন্টাল ব্লকেজ থেকে মানুষ একটু উপরে উঠে, কারণ আমি যদি একটু হিস্ট্রিতে চলে যাই, যখন আদি মানব ছিল তখন মানুষরা কি খেত? তখন আমিষ খেত না নিরামিষ খেত? তাহলে ওই জায়গায় মানুষরা সর্বাহারী ছিল। এখনও মানুষকে সর্বাহারীই বলা হয়, কারণ সে দুটোই খায়। তাহলে সেইখানে ভেদাভেদটা আমাদের নিজের মানসিকতার প্রবলেম। যদি আপনি খাওয়ার জিনিস আছে, প্রসাদ যখন হয়ে যাচ্ছে, ওই প্রসাদকে আপনি প্রসাদভাবে নিচ্ছেন। কারণ এমনি একটা উদাহরণ আছে আমার চোখের সামনে, আমার গুরুদেব শ্রী শ্রী পরমহংস ধ্যানানন্দ গিরি মহারাজ, এখন তো ব্রহ্মলীন হয়ে গেছেন, আমাদের একজন মহারাজ ছিলেন। ওনার শরীর হচ্ছে দক্ষিণ ভারতের, আর ওনার পূর্বাশ্রমের উনি কিন্তু ব্রাহ্মণ। তো একদিন গুরুদেব পঙ্গতে সবাইকে বসেছিলেন, আর ওনাকে ইন্টেনশনালি মাছ দিয়েছিলেন খেতে। এবার ওনারও হয়তো পরীক্ষা ছিল, বা ইনস্ট্যান্টলি আমি ওই দিন কিন্তু ওই জায়গায় প্রেজেন্ট। আমি ভাবলাম এখন কি হবে, একটু দেখা যাক। তখন দেখছি ওই মহারাজ একবার ওনার দিকে তাকালেন, গুরুদেবের দিকে। গুরুদেব বললেন খেয়ে নে, একটা ইশারা করলেন। উনি তখন গুরু বাবার মন্ত্র পড়লেন, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ বলে, এটা বাবার প্রসাদ বলে উনি কিন্তু এটাকে নিলেন।
তখন গুরুদেব দেখলেন ওনার মুখে কিন্তু কোনো রকমের কোনো ভাব নেই, কোনো বিকার নেই। ও প্রসাদ ভেবে যখন গ্রহণ সহজ মনে করে নিলেন, তখন বাবা নিজে বললেন এবার তুই ছেড়ে দে। কারণ এখানে দুটো জিনিস হলো, ওনার পরীক্ষা, কমিটমেন্ট অ্যান্ড ডিভোশন টুয়ার্ডস হিজ গুরু, আর গুরু দেখলো যে এর ভেদাভেদটা কত দূর আছে। ভেদাভেদ প্রকৃতিরই তো জিনিস, সেই পঞ্চতত্ত্ব থেকে প্রত্যেকটা জীবের নির্মাণ হয়ে আছে। খালি তফাৎটা কি, একজনের রক্ত দেখা হয়, একজনের রক্ত দেখা যায় না, একজনের আওয়াজ শুনতে পারি, একজনের আওয়াজ শুনতে পারি না। কষ্ট তো সেই গাছেরও হচ্ছে যেখান থেকে আমি ধান খাচ্ছি, কষ্ট তো সেই গাছেরও হচ্ছে যেখান থেকে আমি ফল পাড়ছি। কই আজ আমার যখন শরীর থেকে জন্ম কোনো বাচ্চা নিচ্ছে আমার কষ্ট হচ্ছে না? আজ তো মানুষ এমন জায়গায় পৌঁছে গেছে বাচ্চাগুলোকেও কেটে নিজের বক্ষণ করছে, তো সেটাকে কি বলা হবে? ওটাকে আমিষের পর্যায়ে ফেলবো না নিরামিষের পর্যায়ে? এই হচ্ছে ব্যাপার, ক্লিয়ারিটি থাকতে হবে। অসাধারণ বক্তব্য মায়ের। এখন ব্যাপার হচ্ছে মা, মুশকিল হচ্ছে মা যেই লেভেলে সাবজেক্টটাকে নিয়ে গেলেন, আর তুমি যে প্রশ্নটা করেছিলে, যে ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা হচ্ছে, আর তাদের এটা বহু যোজন ওপর দিয়ে বেরিয়ে যাবে এই থটসগুলো। তারা এরকমভাবে ভাবতেই পারে না, কারণ তাদের পুরো মাইন্ডটাই রকেট। মার্কসিজমের ভিতর, মার্কসিজম নাম অনেক, আমি তাকে মর্কট বলি, অকাল মর্কট। সেই দর্শন একটা সেমিটিক ফিলোসফি, তার সঙ্গে অ্যাকচুয়ালি ওই আরবের কিছু পর্বত জাতির যে রিলিজিয়াস প্র্যাকটিসের কোনো তফাৎ নেই, একই রকম। একদল বলে সর্বহারা একনায়কতন্ত্র, একদল বলে দারুল ইসলাম, কোনো তফাৎ নেই, দুটোই সেম। কিন্তু অ্যাকচুয়ালি সর্বহারা আমরা, ওরা কিছু হারায় না। ওরা আরবে যেত, গিরগিটি টিকটিকি খেত, আরশোলা খেত, এবং পৃথিবীর প্রত্যেকটা সভ্য দেশ ওদেরকে লাথি, জুতো, ঘুষি মারতো একসময়। মিশর মারতো, গ্রিস মারতো, ভারত মারতো, পারস্য মারতো, সবার কাছে লাথি খেতে খেতে ওদের ভিতরে একটা গ্রেভেন্স তৈরি হয়েছিল। এবং তারপরে একজন ওদের লিডার হলো, আমরা জানি সে কে লিডার, তার একটা ফিলোসফি আসলো, সেই ফিলোসফি দেখা গেলো একদম মার্কসিস্টদের মতো। এবং একটা মজার জিনিস আছে, আমি কিন্তু বলছি না আমি সেটা বিরোধী, এটা ওদের বাই নেচার। এটা স্বামীজি বলেছেন। স্বামীজি বলেছেন যে আরবে ইসলাম ধর্ম আসার বহু পূর্বে দুটো সেমিটিক গোষ্ঠী, দুটো মানে আরবরা অনেকগুলো জাতি, মানে সেমিটিক জাতি তো অনেকগুলো, আরবীয় আছে, তারপরে ফিনিশীয় আছে, তারপরে ব্যাবিল আছে, এমনকি মিশরীয়রা কিন্তু আরবীয়। কিন্তু বলছে এদের মধ্যে ইহুদি আর মিশরীরা, এরা সনাতনদের সংস্পর্শে ওরা অনেক উন্নত হয়ে গেছে। এরা জ্ঞান বিজ্ঞান বেদের ইয়েতে সংস্পর্শে এসে এরা অনেক উন্নত লাভ করেছিল, এবং ওরা এদের থেকে আলাদা হয়ে গেছিল। বাকি যে তিনটে সেক্ট ছিল তাদের মধ্যে একটা সেক্ট বলছে, একটা উপজাতি বলছে একটা ভেড়া, ওদের কুরবানি হয়, একটা ভেড়াকে সোজা করে কাটবে না উল্টো করে কাটবে, এইটা ডিসিশন নিতে গিয়ে দু দলের মধ্যে প্রথমে বাদানুবাদ হলো, তারপরে সংঘর্ষ এবং 300 লোক খুন হয়ে গেল। তারপরে ওরা ডিসিশন নিতে পারলো না। তো সেখানে স্বামীজি বলেছেন যে ওইখানে হযরত মুহাম্মদের দরকার ছিল, ওখানে হযরত মুহাম্মদ আসবে নাকি শ্রী চৈতন্য মহাপ্রভু আসবে, ওইসব বর্বর জাতির জন্য ঠিক লোকই গেছিল। এবং যে ইসলামের যে প্র্যাকটিস ওটা ওদের জন্য ঠিক। যেমন না যে বন্যরা বনে সুন্দর, তেমনি ইসলাম আরো বেশ সুন্দর, সেটা পারে আরব থেকে বেরিয়ে গিয়ে গন্ডগোল হয়েছে। ঠিক আছে, এইবার এখানে একটা মজার জিনিস আছে। এইবার যদি তুমি প্যাটিসের কথাটা বললে, যে ন্যারেটিভটা তৈরি করা আছে, যেটা মাতাজি বললেন, আমাদের মহারাজজি বললেন যে এখন এই গেরুয়াপন্থী, আমি কোনো দলের নাম বলবো না, স্যাফরন ফোর্স বা গেরুয়াপন্থীরা, তারা ক্ষমতায় আসেনি, এখনই প্যাটিসে মাংস থাকবে না, ভেজ থাকবে, এসব করতে দিচ্ছে, এই নিয়ে তাদের আপত্তি। ক্ষমতায় আসলে বোধহয় বাঙালির পাত থেকে মাছ ভাতটাই চলে যাবে, আর চিকেন প্যাটিস কেন, কোনো কিছুই মাংসাহার কেউ করতে পারবে না, দিন রাত খালি বোধহয় হরিনাম কীর্তন হবে, পাঠ হবে, গীতা পাঠ হবে, আর বসে বসে ভেজ খাওয়া হবে। এরকম একটা ন্যারেটিভ এই সোকল যাদবপুর, সোকল জেএনইউ, সোকল রতি বাম নাকি বাম আমি জানি না, ঝন্ডু বাম, কোন একটা বাম হবে, এরা সব এই ধরনের ন্যারেটিভ তৈরি করছে। এবার মজার জিনিস হচ্ছে মাতাজি যেগুলো বললে, এবার ও এই তো দেখো, তাহলে ওনারা তো বলছেন মাছ মাংসের কোনো বিভেদ নেই। আসলে বিভেদটা এখানে হয়নি, বিভেদটা হয়েছে যে, আচ্ছা আমি তোমাকে একটা সোজা বলি সন্দীপ, তুমি কোনো মুসলমানকে বাড়িতে এসে রান্না করে মাংস খাওয়াতে পারবে? অবশ্যই না। ফিজিক্সের ব্যতিক্রম সূত্র অনুযায়ী হয়তো দু একজন থাকবে, হয়তো 50 কোটি 100 কোটিতে একজন দুজন এরকম বেরাবে, ব্যতিক্রম কখনো সিদ্ধান্ত হয় না, ঠিক ওটা। কিন্তু মেজরিটি, তুমি কোনো মুসলমানকে তুমি যদি মাংস খাওয়া,
তুমি জবাই যদি না হয়, আমরা যদি ঝটকালে সে খাবে না, খাবে না। সে বলবে আমি মাংস নিয়ে আসছি, তুমি রান্না করো। হ্যাঁ, এবার ঘটনা হচ্ছে সে খাবে না, কারণ কি, এটা তার ধর্মীয় বিশ্বাস। এটা তো তাকে সম্মান দিতে হচ্ছে, তাকে কিন্তু এটাই না, তাকে সম্মান দেওয়া উচিত। এবার হচ্ছে আমি এটা ঠিক কি ভুল আমি বলছি না, তেমনি আমাদের বিশ্বাস যে মুসলমানরা এমন কিছু মাংস খায়, এমন কিছু করে যেটা আমাদের সংস্কৃতি এবং ধর্মের বিরোধী। আমি বাধ্য নই তাদের হাতে খেতে, তা ভেজ কেন, সেগুলো অমৃত দিয়ে যদি সন্দেশ দিয়ে প্যাটিস দেয় আমি খাবো না, কারণ তারা আমাদের ধর্ম বিরোধী এবং তারা এমন কিছু কাজ করে, এমন কিছু খায় যেটা আমাদের সংস্কৃতি, ধর্ম এবং পরম্পরা বিরোধী। সে ভেজ ও নন ভেজ আমি খাবো না, খেতে বাধ্য নই তারাতে, আমি তারাতে খেতে ঘৃণা করি, আমি ডাইরেক্ট বলবো সেটা। এবং এটা এই ঘটনাটা হয়েছিল এবং আইনতভাবে সিদ্ধ হয়ে বাধ্য, সুপ্রিম কোর্ট মানতে বাধ্য হয়েছিল। তুমি একটা ঘটনা জানো, কেরালায় যেটা হয়েছিল, একজন হিন্দু বাড়িতে কোনো একটি পিৎজা বা কিছু হোম ডেলিভারি কোনো একটি কোম্পানি, একজন অহিন্দু গেছিল, বিধর্মী গেছিল, এবং সে খাবারটা নিতে অস্বীকার করেছিল। এবং তখন প্রশাসন থেকে একটা চাপ দেওয়া হয়েছিল, কোনো রাজনৈতিক একটা চাপ গেছিল, সে তখন ডাইরেক্ট কোর্টে করেছিল যে আমি বিইং হিন্দু, আমি বাধ্য নই কোনো অহিন্দু খাবার খেতে, কারণ যেহেতু সেও কিন্তু আমার কাছে খায় না, খাবে কি, তারা খাবে না, আমার হাতে মাংস খাবে, ধর্মীয় স্বাধীনতার অধিকার, তাহলে আমার কেন থাকবে না। তেমনি ব্রিগেডে ওর মধ্যে চিকেন থাক, হাতি থাক, সন্দেশ থাক, আমি বিইং এ হিন্দু, আমি একজন বিধর্মীর হাতে প্যাটিস খাবো না, এটা আমার কাছে একদম 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 সোজা ন্যারেটিভ। তাতে কারো ভালো লাগলো, খারাপ লাগলো, কারো সর্বনাশ হলো, দেয়ালে মাথা টুকলো, জন্ডু বাম লাগালো, মালিশ করলো, পাকিস্তানে গেল, আমার যায় আসে না। টোটাল মার্কেট, সেখানে খাবারের দোকান, এই খাবারের প্রত্যেকটা দোকানে দেখবেন মা তারা, শিব, ক্যালেন্ডার ঝুলছে। কিন্তু আমরা যেটা দেখেছি সরেজমিনে গিয়ে, প্রত্যেকটা দোকানদার কিন্তু মুসলিম, এবং ওখানে দোকানে যখন খাবারের কিউআর কোড মারা হয় সেখানে কোনো মুসলিমেরই নাম বেরোয়। তাহলে এইটা তারা তো ওখানে দুর্গা ঠাকুর, শিব ঠাকুর বা তারামাই ছবি দিয়ে তাদেরকে ধূপধুনো দিয়ে তাহলে বিক্রি করার কারণ কি থাকতে পারে? তাহলে সেখানে তো তারা মুসলিম যারা, তাদেরই তো তাদের ধর্মের যিনি গুরু আছে বা তাদের যার ক্যালেন্ডার আছে, তো সেটাই তো এটা রেখে বিক্রি করতে পারে। তাহলে এটা তো এক ধরনের খাদ্য জিহাদ হচ্ছে, যে আমাদেরকে ধর্মীয় স্বাধীনতাকে উল্লঙ্ঘন করা হচ্ছে, হিন্দুদের বঞ্চনা করা হচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদেরকে প্রতিনিয়ত বঞ্চনা করা হচ্ছে, শুধু নয় আমাদের চেতনা হরণ করা হচ্ছে। তার কারণ হচ্ছে, একটু আগে দাদা যেটা বলছিলেন, চেতনা হরণের মূল জায়গাটা হচ্ছে এরকম যে জানতে অজান্তে প্রতিনিয়ত সবচেয়ে বেশি পুজোর ফল কেনে হিন্দুরা, ওরা বছরে 1 মাস, আর আমরা সারা বছর। আপনি মেছুয়াতে গিয়ে দেখুন, একটা হিন্দুর গদি নেই, ফলের গদি হিন্দুর নেই, সব বিধর্মীদের। এরকম গার্মেন্টস, শাড়ির জর্দৌসি কাজ, এরকম নানান সেক্টরগুলো আজকে অন্য হাতে চলে যাচ্ছে। এবং একটা জাতি যখন আর্থিকভাবে ভীষণ সক্ষম হয়ে পড়ে, তখন তাদের আইডিওলজিটা সেট করতে, অ্যাকচুয়ালি সমাজের সাধারণ মানুষ না খুব বেশি ভাবতে জানে না, তাদেরকে ভাবানো হয়, বিভিন্ন সময় ভাবানো হয়। তার কারণ হচ্ছে, আপনি দেখুন, যারা পূর্ববঙ্গের মানুষ একটা ধর্মীয় উৎপীড়নের শিকার হয়ে এপার বাংলায় এলো, তাদের বাড়ির ছেলেগুলো হয়ে গেল বামপন্থী সেকুলার। তার মানে ওই কবিতার লাইনটা, ইতিহাসের পাতায় তোমরা পড়ো কেবল মিথ্যে, বিদেশিরা ভুল বোঝাতে চায় তোমাদের চিত্তে, একদম সর্বৈব সত্য। মানে আমি এটা রিয়েলাইজ করি। তো এরকম বহু সেক্টর আজকে চলে গেছে। আমাদের বাঙালি যুবকরা বলছে বেকার, অথচ ভ্যান নিয়ে পাড়ায় সবজি বিক্রি করছে বিধর্মীরা। সারা পাড়ার এই কী করে যাচ্ছে, কোন বাড়িতে কটা অবিবাহিত মেয়ে আছে, কার বাড়িতে পুরুষ মানুষ কোন সময় থেকে কোন সময় থাকে না, এরকম নানান রকম রেইকি এলাকায় চলে। একটু সমাজের ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখলে, সজাগ দৃষ্টি রাখলে এগুলো আপনারা দেখতে পাবেন। হয়তো মানে বিশেষ করে আমাদের এই শহর বা শহরতলি অঞ্চলগুলোতে, যেখানে ফ্ল্যাট কালচার বা ওই স্বামী স্ত্রী আর অ্যালসিশিয়ান এই কালচার, সেই সব জায়গাগুলোতে এটা প্রবল হয়। আবার আমাদের শহরাঞ্চলে বাবুদের 3 তলা থেকে নেমে বাজার করার অবকাশ থাকে না, ওপর থেকে দড়ি দিয়ে ঝুড়ি ফেলা হয়,
আলম তাতে সবজি লোড করে দেয়, আবার ঝুড়ি দিয়ে টাকা ফেলে, এরকমও হয়। কিন্তু এরকম বহু জায়গাতে এরকম রেইকি হচ্ছে, এবং আমাদের হিন্দু নারীরা তাদের লালসার খোরাকের টার্গেট হচ্ছে, এটা একদম প্রায়শই আমরা দেখছি প্রায়শই। ফেসবুকে দেখছি। আর রইল এই যে আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যেটা ন্যারেটিভ সেট করা হচ্ছে না, বাঙালি বিক্রেতা, একজন দরিদ্র বাঙালি বিক্রেতা, এই বাঙালি ন্যারেটিভটাতে আমার ভীষণ কানে লাগছে এই কারণে বাঙালি বলতে আমরা কি বুঝি, এই জায়গাটা এই ক্লারিফাই হওয়া উচিত। এই জায়গাটা বাঙালি বিপন্ন কথায় কথায় বলছি, এই যে ন্যাকামো, এই যে মিথ্যাচার, এই যে দ্বিচারিতা, এটা বন্ধ হওয়া দরকার। কারণ আমরা যাদেরকে বাঙালি বলে বলছি বা বাঙালি বলে যে ন্যারেটিভ উঠছে, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করবেন আজকে বাংলা মাসের কত তারিখ, বলতে পারবে না। তাদের বাড়ির বাচ্চাদেরকে খ্রিশ্চান মিশনারিতে পড়াচ্ছে, অথচ বলছে বাঙালি বিপন্ন। তারা রাস্তায় দাঁড়িয়ে মোমো খায়, বাড়িতে পৌষ পার্বণে পিঠে হয় না, তারা বলবে বাঙালি বিপন্ন। বাবাকে ড্যাডি, মাকে মামি। তার বাড়ির মেয়ের বিয়েতে মেহেন্দি সঙ্গীত হচ্ছে, যেটা বাঙালি বিবাহের কালচার নয়, মেহেন্দি সঙ্গীত খুব ফুটানি করে হচ্ছে, অথচ বলছে বাঙালি বিপন্ন। ও তারপরে কথা হচ্ছে, তাকে যদি বলা হয় বাবা রামজয় তর্কভূষণ অতিশয় অকুতভয় পুরুষ ছিলেন, এর তর্জমা করো, পারবে না। এরা কোন বাঙালি? না, আমি যদি এখন বলি, আমি যদি এখন বলি যে আমি সকালে উঠে গোসল করে আমার খালার বাড়িতে দাওয়াত নাস্তা সেরে আসেরে ফুফার বাড়িতে দাওয়াত খাবো, এই বাংলা মোড়কে আরবি বলাটাকেও কি আমরা বাঙালি বলবো? মানে এরাও কি আপনাদের নজরে বাঙালি? তা যদি হয় তাহলে এই বাংলা ভাষার আমার ঘোরতর আপত্তি আছে। কারণ আমরা যে বাংলা জানি সেই বাংলা হচ্ছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, শরৎচন্দ্রের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা। তো এই খালার বাড়িতে আজকে এই যে আইনি স্তরে যে ভাষাগুলো আমাদের ব্যবহার হয়, এজলাস, হলফনামা, মোকদ্দমা, ফৌজদারি, দেওয়ানি, সব আরবি শব্দ। তার মানে আমরা যে মোগলদের দাসত্ব করেছি তা আমরা এখনো ক্যারি করছি প্রকারান্তরে। এখানে আবার বাংলার দুটো ব্যাপার আছে, মজা আছে। আচ্ছা, ইংল্যান্ড ছাড়া পৃথিবীতে অন্তত গোটা 30 দেশ আছে যারা হচ্ছে ইংলিশ স্পিকিং কান্ট্রি, যেমন আয়ারল্যান্ড আছে, স্কটল্যান্ড আছে, ইউএসএ আছে, কানাডা আছে, সাউথ আফ্রিকা আছে, এরকম আফ্রিকান আরও কতগুলো দেশ আছে। তাহলে আর দে অল ব্রিটিশ, তারা সব ব্রিটিশ কি? তার মানে বাংলায় আমি কথা বলতে পারলে বাঙালি, মানে তার মানে বাঙালির জাতির ব্যাপারটা কি ভাষাবাচক আসলে, মানে বাংলা ভাষায় কথা বলতে পারলেই বাঙালি। তাই হয় কি, সেটা বাঙালির নিজস্ব কোনো টেক্সটাইল নেই, কোনো রীতি নেই, তার কোনো সংস্কৃতি ছিল না। হ্যাঁ, বাংলার ভাষা যে কেউ, আমি ফ্রান্স থেকে একটা লোক এসে বাংলা শিখে নিল, বাঙালি হয়ে গেল, তা হয় না তো। তাহলে বাঙালি আবার এই যে এই কথায় কথায় বাঙালি গেল, আচ্ছা বাঙালি কোথা থেকে এলো? যারা এই বাঙালি গেল করে তারা জানে যে বাঙালি কোথা থেকে এলো, বাংলা ভাষাটা কোথা থেকে এসেছিল? আরব থেকে এসেছিল, আকাশ থেকে এসেছিল। মৈথিলি অপভ্রংশ, মৈথিলিটা কোথায়, মিথিলা কোথায়? না, যারা জলকে পানি বলে, স্নানকে গোসল বলে, এই বাঙালি বলে আমরা কি তাদেরকে আড়াল করছি? না, সেটা তো একটা গেল। আমার কথা হচ্ছে বাংলার যদি আমি জানি বলি, বাংলা ভাষা মৈথিল অপভ্রংশ থেকে, তাহলে এই মৈথিলি ভাষাটা কোথায়? ওটা হচ্ছে উত্তর, মানে বিহারের আপার বিহার এবং নেপাল। বরং মৈথিল অপভ্রংশ থেকে সবচেয়ে ক্লোজ যে 3-4টে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করেছিল, বাংলা, নেপালি, উড়িয়া, আসামি, সব মৈথিল অপভ্রংশ থেকে। তাহলে বাঙালি জাতিটাই তো হজবড়। আজকে তোমার নাম কি? সন্দীপ মুখার্জি। কোথা থেকে এসছো তুমি? কনৌজ। কোথায় সেটা? উত্তরপ্রদেশ। এবার তুমি বলতো তাহলে আমি কি বাঙালি না? হ্যাঁ বাঙালি। সমস্যাটা হচ্ছে বাঙালি কোনো একটি মৌলিক জাতি না, অনেকগুলো জাতি সংকরের একটা মিলন কেন্দ্র হচ্ছে বাংলা। তো বাংলা একটা মিশ্র সংস্কৃতি, একটা মিশ্র। হ্যাঁ, তার মধ্যে আমাদের বিবেকানন্দ জন্মেছেন, ঠাকুর রামকৃষ্ণ জন্মেছেন, নেতাজি জন্মেছেন, রবীন্দ্রনাথ। কারণ কি, যে কোনো মিক্সড, যেটা ভালো ধাতু সংকর হয় সেটা স্টিল হয়, আর যেটা ভেজাল হয় ওটা মরচে ধরে। সেই জন্য বাঙালি ব্যাপারটা একটু গোলমেলে করে দেওয়ার চেষ্টা হচ্ছে। বাঙালিটা এত সহজ না, বাংলায় কথা বললে মাছ ভাত খেলে বাংলা হয় না। একদমই।
আচ্ছা, মহারাজের সময় একটু কম আছে, মহারাজ ওনারটি কনফারেন্সে যাবে। আমি শেষ কটি লাইন মহারাজের কাছে জানতে চাইছি বাকি যেটা যে বলছেন। হ্যাঁ, যে হুমায়ুন কবির কিছুদিন আগে বললেন যে আমরা 70% 30%কে গঙ্গায় জলে ভাসিয়ে দিতে পারি, হিন্দুদের আর কি। তারপরে উনি বাবরি মসজিদ তৈরি করলেন, অন্য নাম দিয়েও তৈরি করতে পারতেন, কিন্তু বাবরি মসজিদ তৈরি করলেন যাতে মুসলিম ব্রাদারহুডদের উনি একদম কাছে পেতে চান। এবং এটা আমরাও দেখেছি যে প্রচুর কোটি কোটি টাকা ডোনেশন হচ্ছে। 1946-এ এই প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল, সেখানে রাষ্ট্রবাদী মুসলিম যারা ছিল সেই সময় নির্বাচনে তারা হেরে গেছিল, এবং মুসলিম লীগের দুটো ভার্সন তখন তৈরি হয়েছিল, জামায়াতে উলামায়ে হিন্দ আর জামায়াতে ইসলামী। তা ওই জামায়াতে যে ইসলামী, তারা কিন্তু একদম মৌলভী পীর পায়েঙ্গম্বর দিয়ে পুরো দেশব্যাপী একটা ইয়ে করানো হলো আর কি। সেইখানে দলে দলে যারা ওখানকার সেই এখনকার যিনি এই হুমায়ুন কবির আছে, তখনকার মতন যারা ছিলেন, অ্যাগ্রেসিভ যারা ছিলেন, তারা সেই সময় ধীরে 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 জয়যুক্ত হলেন। এইবার তারপর থেকেই আমরা দেখলাম পুরো ভারতবর্ষ জুড়ে একটা সাম্প্রদায়িক হানাহানি, জেনোসাইড তৈরি হলো। নোয়াখালী হলো, বিহার হলো, আরও বিভিন্ন জায়গা হলো আর কি। তা সেই প্রেক্ষাপটে আপনি আজকের দিনে হুমায়ুন কবিরকে কীভাবে বিচার করছেন? এই হুমায়ুন কবির কাদের দ্বারা মদতপুষ্ট, কাদের প্রোডাক্ট? প্রথম প্রশ্ন, হুমায়ুন কবিরের প্রোডাকশন হাউসটা কোথায়? যেদিন হুমায়ুন কবির বলছেন এই জেলায় আমরা 70% হিন্দু, 30% 2 ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি, সেদিন তাদের নেত্রীরা মৌন ছিলেন, ধৃতরাষ্ট্র হয়েছিলেন। আজকে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, তারা সরব হওয়ার চেষ্টা করছেন, বলছেন সাসপেন্ড করলাম। কে বলছেন? জনাব ফিরাদ হাকিম। তার মানে চোরের সাক্ষী গাট কাটা। এখন জনাব ফিরাদ হাকিম মহানাগরিকের চেয়ারে বসে বলছে ইনশা আল্লাহ তালা আধা আবাম উর্দু বলেগা। কখনো বলছে আমি দাওয়াতে ইসলাম জানাচ্ছি, আইয়ে মিনি পাকিস্তান কা সায়র করাতে হ্যাঁ। এই হচ্ছে জনাব ফিরাদ হাকিম। তার মানে এদের যে অপারেটিং সিস্টেম, আজকে বাংলাদেশের হুজুরদের আপনারা দেখেন জলসাতে, তাদের কথাগুলো শোনেন, তো এদের যে অপারেটিং সিস্টেম সেটা কোনো দল নয়, কোনো সিম্বল নয়। সিম্বলটা তাদের কাছে কিছু নয়, নাথিং। এটা তাদের, আজকে তোহা সিদ্দিকী পীরজাদা এই যে বসে আছেন, এরা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন জেলাগুলোকে টাইট দিয়ে নেই, তারপরে কলকাতাকে স্তব্ধ করে দেবো। এইবার যেদিনকে আপনার ভালো মনে থাকবে, যেদিনকে ওয়াকফ আইন পাশ হলো পার্লামেন্টে, সেদিনকে অনেক প্ল্যাটফর্ম ভাঙচুর, ওইদিকে উলুবেরিয়াতে ট্রেনে ভাঙচুর হলো। তারপরেই তাদের নেত্রী কিছুদিন পরেই বলছেন আন্দোলন করতে হয় দিল্লিতে গিয়ে করুন। তার কিছুদিন বাদে আমরা দেখছি মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে না, ডেটা আপলোড করতে হবে। তাহলে তিনি কাদেরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন? আমি সব করে দিয়েছি, তিনি কাদেরকে? আপনি মালদা মুর্শিদাবাদে যান, প্রান্তিক মুসলমানরা এখনও বিড়ি বেঁধে, ওই ঔরঙ্গাবাদে বিড়ি বেঁধে 100 টাকা রোজ পায়। ভারত সেবাশ্রমের কল থেকে জল নেয়, তাদের পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা নেই। ভারত সেবাশ্রম তাদের পরিশ্রুত পানীয় জল দেয়। ঔরঙ্গাবাদ ভারত সেবাশ্রম থেকে তামাম অঞ্চলের লোক ডিপ টিউবওয়েলের খাওয়ার জল নিয়ে যায়। প্রান্তিক মুসলিম তারা। অথচ এদের এই যে টুপিধারী, ছুচলোদারি, গোপ চাচা, বড় ভাইয়ের পাজামা, ছোট ভাইয়ের পাজামা, বড় ভাইয়ের পাঞ্জাবি পরা এক দল, হ্যাঁ, যারা ওই ঠিক কিনা জোর করে বলায়, তারপরে আল্লাহ তালার কসম দেওয়ায়, হ্যাঁ, তারা এদেরকে বোঝাচ্ছে যে ভাই তোমাদের মাইন্ডসেট এটা হওয়া উচিত। আপনি জানলে অবাক হবেন, আরব কান্ট্রিয়ান মুসলিমরা কিন্তু এদেরকে ভালো চোখে দেখে না, বলে ইসলামের কুকুর, এরা ইসলাম হওয়ার চেষ্টা করছে, এরা ইসলামিক নয়ই, এদের ইসলামিক মনেই করে না। আজকে আবুধাবিতে ইসকনের মন্দির ওপেনিং হচ্ছে, সেখানে সৌদির বাদশাহ কিং ইনভাইটেড। তাহলে এটা কোন ইসলাম যেখানে বলছে মন্দির ভাঙো, আর ওটা কোন ইসলাম? তার মানে দুটো ইসলাম, একটা হচ্ছে আল্লাহর ইসলাম, একটা হচ্ছে মোল্লার ইসলাম। ঠিক আছে, আল্লাহর ইসলাম তাদের উপাসনা পদ্ধতিতে তাদের মতো করে তারা আছে, বাট মোল্লার ইসলাম এটা মানবতার পক্ষে ভয়ঙ্কর, ভয়াবহ। আজকে হুমায়ুন কবিররা
এই মোল্লার ইসলাম কায়েম করতে গিয়ে ভয়াবহ দুর্দিন ডেকে আনছে ওই সাধারণ প্রান্তিক মুসলমানগুলো কপালে। আজকে যে মুর্শিদাবাদের মালদার লেবারগুলো আদার স্টেটে কাজ করতে যায়, তাদের মালদা মুর্শিদাবাদ শুনলেই ওখান থেকে গলা ধাক্কা দিচ্ছে। বাংলাদেশ যেরকম উড়িষ্যায় চলছে। তার মানেটা কি? তাদেরকে হাজার হাজার মানুষকে তিনি বিপদগামী করছেন। বাবর কে এই দেশের? এপিজে আব্দুল কালাম মসজিদ হতে পারত। যদি এরকমটা হয়, আবার কর সেবকদের সেই দিন হয়তো আসবে, তখন আবার স্লোগান উঠবে, তেল লাগাও ডাবরকার, নাম মিটাও বাবরকা। এই ভয়াবহ দিনটা বাংলার পক্ষে কাম্য নয়। যদি হয় তখন পরিস্থিতি অনুযায়ী সেরকম জায়গা তৈরি হবে। এখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে, মসজিদের নাম বাবর কেন? বাবর 1526-এ পানিপথের যুদ্ধে জয়লাভ করে, একজন আক্রমণকারী, বিদেশি ইব্রাহিম লোদিকে পরাজিত করে। হ্যাঁ। এবার যারা বাবরের নামে কোনো এখানে কিছু বানাচ্ছেন, মানে তারা প্রমাণ করে দিচ্ছেন যে তারা আক্রমণকারী, ভারতবর্ষকে আক্রমণকারী, তাকে তারা সম্মান দিতে চান। তার মানে তারা বাবরের, এবং তারা নিজেরাও আক্রমণকারী এই দেশের জন্য, এবং এই দেশে থেকে তারা দেশকে আক্রমণ করছেন। এদের তো আইনত ব্যবস্থা নেওয়া উচিত প্রথম। আমি যদি বলি আফজল গুরু, মানে আমি তো মনে করি বাবরের নামে মসজিদ বানানো আর আফজল গুরু আজমল কাসমের নামে মসজিদ বানানো একই, কোনো তফাৎ নেই। ওরা পাকিস্তানি ফান্ডে AK-47 বাবর ঘোড়ায় চড়ে পাটা কামান নিয়ে অ্যাটাক করেছিল, ব্যাপারটা একই। আচ্ছা, এটা তো প্রথম চ্যাপ্টার, এটা কেন্দ্র রাজ্য দেখবে। এটা তো দ্বিতীয় হচ্ছে যেটা একটু আগে একটা খুব ভ্যালিড পয়েন্ট বললে তোমার হচ্ছে, আচ্ছা ভারতবর্ষে ইসলাম বা মুসলমান আছে? আমি তো বিশ্বাস করি না। এই যে এত ওয়াকআউট বোর্ড, এত ওয়াকআউট, ইসলামী মুসলমান, ইসলামের অধিকার, এইসব বলা হচ্ছে কেন? ভারতবর্ষে মুসলমান আছে? আমার তো মনে হয় না। তুমি মোহাম্মদ বিন আল আরেফি, একজন ইসলামিক স্কলার, সৌদির সবচেয়ে টপ স্কলার হচ্ছে মোহাম্মদ বিন আল আরেফি, যেটা একটু আগে উনি বলছিলেন। উনি এত স্পষ্ট বলেছেন, আরব ভূখণ্ডের বাইরে মুসলমান নামধারকারী একমাত্র ইরান বাদে যত দেশ এবং যত জাতিসমূহ আছে অনুসরণকারী, তারা কেউ মুসলমান না, তারা সব ইসলামের পোষা কুকুর। তার মানে তাদের অনুযায়ী ভারতবর্ষে কোনো মুসলমান নেই, শুধু মুসলিম নামধারী কিছু ইসলামের পোষা কুকুর আছে, তারা কেউ মুসলমান না। তাহলে যখন মুসলমান নেই, তখন ওয়াকফ বোর্ডেরও দরকার নেই, বাবরি মসজিদের কোনো প্রসঙ্গ ওঠে না, তাদের ল বোর্ডের কোনো প্রসঙ্গ ওঠে না। এগুলো নিয়ে ভাবতে হবে এবার। এবং তারা নিজেরা ভাবুক, তাদের যারা বাবা যাদের দেখি তারা উষ্মা দেখায়, এই আরব, তারাই তাদেরকে কুকুর বলছে, পাত্তা দিচ্ছে না। তারপরে তো তোদের তার আইডেন্টিটিটা কি? তার থেকে তো ভারত ভাই, তোরা নিজেদের ভারতীয় বল, সনাতনী বল। আমি তো মনে করি তাই। হ্যাঁ, যদি ফিরাজ জনাদবি আমাদের দাওয়াত দিতে পারে, আমরা উল্টো ওদেরকে অফার দিচ্ছি যে তোদের অ্যাকচুয়ালি কোনো আইডেন্টিটি নেই। তোরা যাদের বাপ ঠাকুর দাদা বলিস, তারা তোদেরকে তাদের অংশ বলে মনে করে না, তোদেরকে ওরা একটা মানে বেনামি মনে করে, ঠিক আছে? ওরা পাত্তাই দেয় না। এবং আমি নিজে দেখেছি, এবং তুমি দেখবে যে সৈয়দ হযরত মোহাম্মদ নিজে সৈয়দ ছিল, তার দাদুর নাম ছিল সৈয়দ আবু তালেব, সে মক্কেশ্বরে পুরোহিত ছিলেন। এবার সৈয়দ কথা তুমি এত ডিকশনারিতে দেখে নেবে, সৈয়দ কথার অর্থ হচ্ছে গুরু, সম্মানকারী এবং আজ্ঞাকারী যিনি হবেন, এবং যার ভিতর বিশেষ ক্ষমতা থাকবে, সমাজে সবচেয়ে সম্মান, সেই হচ্ছে সৈয়দ। এবং এই দেখবে আরবের যারা ওয়াহাবি সালাফি, এরা সব সৈয়দ, কিন্তু এরা মনে প্রাণে ঘৃণা করে ভারতীয় মুসলমান, পাকিস্তানি মুসলমান, বাংলাদেশি মুসলমান। আমি নিচে মুম্বাইতে এক জায়গায় একটা 5 স্টার হোটেলে একটা ইভেন্টে গেছিলাম, সেখানে একজন সৈয়দ এসেছিল, আরবিয়ান শেখ, এবং সেখানে আমাকে নিয়ে গেছিল একজন ইন্ডিয়ান মুসলিম। তাকে আমাকে ডেকে কথা বলে তাকে दूर गए तुम निकलो इधर से। मैं बोला आप ऐसे क्यों? बोला अरे ये सब कुत्ते हैं, मुस्लिम थोड़ी है ये, हम लोग इनको मुस्लिम नहीं मानते, ये क्या मुस्लिम है? इससे अच्छा तो आप हिंदू है, आप एक अच्छा हिंदू है, एक संस्कृति हिंदू, मैं एक सैयद हूँ, आप एक अच्छा संस्कृति हिंदू है, आपका वैल्यू है मेरे पास। ये क्या है? এইটা হচ্ছে ওদের অ্যাটিটিউড। মানে ওরা ভারতীয়, এই যে যারা ভারতবর্ষে বিশেষ করে সুন্নি যারা বলে, যারা কনভার্টেড, তাদেরকে ওরা মুসলমানই মনে করে না। শিয়াদের কিছুটা মানে, যেহেতু ওদের হাসান হোসেনের একটা ইয়ে আছে, ওদের মানে তাও, কিন্তু সুন্নিদের ওরা কোনো হিসাবেই আসে না। তো এই যে যারা সোকল্ড এদের যে ইসলামিক আর্টিফ্যাক্ট ভেঙে ভেঙে হসপিটাল বানাচ্ছে, হোটেল বানাচ্ছে, সব দারুণ দারুণ স্কুল কলেজ বানাচ্ছে,
তারা ঘুরে যাচ্ছে, কারণ তারা বুঝে গেছে আসল খেলাটা। এবার হতেই পারে হযরত মুহাম্মদ একজন মহান সাধক ছিলেন, তার একটা দর্শন ছিল, সে এখানে আরবে, কিন্তু সেটা আরবের জন্য ঠিক ছিল। আমার মনে হয় না এটা ভারতবর্ষের জন্য খুব প্রয়োজন। এখন যার জন্য পৃথিবীর অনেক দেশ, পোল্যান্ড বলে দিচ্ছে আমাদের ইসলামের দরকার নেই, বলে দিচ্ছে অলরেডি অফিসিয়ালি, বলে ইটালি বলে দিচ্ছে, হ্যাঁ আয়ারল্যান্ড বলে দিয়েছে, ওদিকে অসলো বলে দিয়েছে, এবং বহু দেশ বলে দিচ্ছে। তো একদিন হয়তো এরপরে ভারতবর্ষ সেই দিন আসবে যে আমাদের এমন কোনো ধর্ম বা ধর্মগুলোর দরকার নেই যে আমাদের দেশের অংশ না। তার মানে এটাই আপনি বোঝাতে চাইছেন যে মার্ক্সবাদীরা এই মুসলিম সম্প্রদায়কে ধর্মের আফিম খাইয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হিন্দু মুসলিম তৈরি করার চেষ্টা করছে। শুধু তাই নয়, দেশটাকে পুরো ডিস্টার্ব করার চেষ্টা করছে। এদের যে মহান যে নভেম্বর বিপ্লব, এই যে রুশ বিপ্লব, যদি মার্ক্সবাদের কথা, এদের যে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট বলে সোভিয়েত ইউনিয়ন তৈরি, হ্যাঁ, এই যে তারা সেকুলার গোষ্ঠী এই গুর্জরদের সঙ্গে লড়াই করেছে। আচ্ছা, তার আগে 10 বছর লেনিন স্টেলিন লন্ডনে কি করছিল? প্রথম প্রশ্ন। 2 হচ্ছে রাশিয়ার জার, ইউরোপের সবচেয়ে শক্তিশালী, তৎকালীন সময় সবচেয়ে শক্তিশালী রাজাদের একজন ছিল, তাদেরকে হাতুড়ি কাস্তে নিয়ে লড়াই করে জিতেছে। এইসব আষাঢ়ে গল্প, হাতুড়ি কাস্তে দিয়ে বিপ্লব হয়েছিল, বিপ্লবের জারকে সরিয়েছিল তারা। এইসব আষাঢ়ে গল্প বললে এগুলো বিশ্বাসযোগ্য? ফান্ডিং কারা করেছিল? টোটাল রথচাইল্ড রকমেলার কোম্পানি, এবং তারা সব ইহুদি কোম্পানি। আচ্ছা, ইহুদি আমি ছেড়ে দিলাম, তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? যে পুঁজিবাদের অপসারণ হচ্ছে পুঁজিবাদের দ্বারা। তাহলে তোদের কৃতিত্বটা কি? 1 নম্বর। 2 নম্বর, আমি একদম ডাইরেক্ট এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে একদম এদের বামপন্থী যতজন লিডার আছে সবার কাছে একটাই প্রশ্ন, তাদের উত্তর দিতে হবে। এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে যত বামপন্থী নেতারা আছে তাদের কাছে আমার একটাই প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর কিন্তু আমি আজ পর্যন্ত পাইনি। আচ্ছা, সারা পৃথিবীতে প্রায় 57টা ইসলামিক স্টেট আছে, ইসলামিক দেশ আছে। আচ্ছা, সেখানে কোথাও সমাজতন্ত্র নেই কেন? তাদের এই মহান আদর্শ একটাও ইসলামিক দেশে পৌঁছালো না কেন? এমনকি আমাদের পাশে বাংলাদেশ কেন কমিউনিস্ট কান্ট্রি হলো না? পাকিস্তান কেন হলো না? কি কারণটা? অর্থাৎ তাদের কি অ্যাকচুয়ালি তারা ইসলামের ক্যারিয়ার, বা এই যে যেটা উনি বললেন মোল্লাদের মুসলিম মোল্লাদের ইসলাম ধর্ম, সেইটাকে ক্যারি করার জন্য তাদের হয়ে ক্যাটালিস্টের ভূমিকা পালন করছে? কোন একটা অর্থনৈতিক ও রাজনৈতিক জিওপলিটিক্যাল স্বার্থ আছে যে তার বিনিময়ে তারা কিছু পাবে, সেই জন্য এদেরকে এই বিকৃত মানসিকতা, যাদেরকে স্বয়ং মক্কার লোকেরা মানে না, আরবের লোকরা মানে না, এই ধরনের লোকদের এরা আশ্রয় দিয়ে রাজনৈতিক জোট করে তারা ভারতবর্ষকে ডিস্টার্ব করছে। তার পিছনে আমার মনে হয় একটা সাংঘাতিক এদের স্বার্থ আছে, এবং এটা বিরাট চক্রান্ত হয়েছে, এবং এই চক্রান্ত ফাঁস হবে। এই ব্রিগেডের প্যাটিস একটা স্পার্ক, সুনামিটা আসছে সামনে, সেইটা ওরা সামলাতে পারবে না। এটাকে বলে রাখলাম, এবং এই চ্যালেঞ্জটা দিয়ে রাখলাম। এই 57টার মধ্যে আপনার 7টা স্টেট, এখনো আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, 7টা স্টেট আপনার কমিউনিস্ট কান্ট্রি করে দেখান। যদি করে দেখাতে পারেন তাহলে আপনারা এরপর যা বলবেন সেটাই বলবেন। এগুলো আমি আমার বক্তব্য রাখছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ আচার্য সঞ্জয় শাস্ত্রী মহারাজকে, অসংখ্য ধন্যবাদ কল্যাণী মাকে।